ওকে, সো আমরা মনে হয় লাইভে চলে আসছি। আজকে যেহেতু লেখচিত্র সম্পর্কিত একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো আমরা, দ্যাটস ওয়াই একটু খাতায় তোমাদের লাইভ ক্লাসটা নিব আজকে, যাতে তোমাদের গ্রাফগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়। ওকে, সবসময় তো ভাইয়াকে দেখা হয়, আজকে ভাইয়াকে না দেখলেও কোনো প্রবলেম নাই। আর গত ক্লাসে আমরা বোর্ডে লেখচিত্র সম্পর্কিত ম্যাথগুলো করার চেষ্টা করছি, কিন্তু প্রবলেমটা হলো ফার্স্ট অফ অল যদি নেট কানেকশন ঝামেলা করে তাহলে তো একে ঘোলা দেখা যায়, আর সেকেন্ডলি বোর্ডে গ্রাফগুলো বুঝতে একটু কষ্ট হয়। দ্যাটস ওয়াই আজকে আমরা খাতায় লেখচিত্রের গ্রাফগুলো করব। ওকে, সো তোমরা যারা যারা আসছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। সজীব আহমেদ পলাশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। রফিক ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আবির আহমেদ প্রান্ত আছে আমাদের সাথে। সুমাইয়া খাতুন আসছে। ওকে, সো আশিক আহমেদ আছে আমাদের সাথে। ওকে, সো তোমরা যারা যারা আসছো একটু নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং লাইভটা শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। তোমরা যারা যারা আসছো তারা তারা নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। নৈতিক দায়িত্বটা পালন করো, এরপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব। জান্নাতুল ফেরদৌস ঐশী জয়েন করছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জাকারিয়া হাবিব জিম কমেন্ট করছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তানিয়া ইসলাম নিধি আছে আমাদের সাথে। অর্নিকা পল আছে আমাদের সাথে। এমডি আজিম আছে আমাদের সাথে। চেঞ্জেস সুস্মিতা আছে আমাদের সাথে। আর্নিকা পাল কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লায়লা পারভিন সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, সো তোমরা একটু নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। খুব দ্রুত নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের অন্য বন্ধুরাও লাইভটা দেখতে পারে, তাদের যেন কিছুটা হলেও উপকার হয়। আল কায়ুম মেরাজ, ওকে। আচ্ছা, তো কথা হলো যে নূর মোহাম্মদ কমেন্ট করছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকারিয়া হাবিব জিম কমেন্ট করছে, ইস্ট অর ওয়েস্ট? ইস্তিয়াক ভাই ইজ বেস্ট। আই এম নট বেস্ট, আই এম ট্রাইং টু বি বেস্ট ভাইয়া। আই এম নট বেস্ট, আই এম ট্রাইং টু বি বেস্ট। আচ্ছা, আমাদের সাথে অলরেডি 50% জয়েন করে ফেলছে। আমি এখনও অনেকের কমেন্ট পাইনি ডান, অনেকেই এখনও নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দেয়নি। কাইন্ডলি খুব দ্রুত লাইভটা শেয়ার করে দাও নিজেদের ওয়ালে, এবং শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। তোমরা একটা ভুল করো, আমি দেখি যে লাইভটা আবার এই গ্রুপেই শেয়ার করো। সো এই গ্রুপে লাইভটা শেয়ার না করে কাইন্ডলি নিজেদের ওয়ালে, ফেসবুক ওয়ালে লাইভটা শেয়ার করো। শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। আচ্ছা, সো সবুজ মিয়া কমেন্ট করছে, মিসিং ইউর ক্লাস ভাই। আই এম মিসিং ইউ টু ব্রাদার। ওকে, আচ্ছা, সো অনেকেই আমাদের সাথে চলে আসছে অলরেডি। আমরা ক্লাসটা কি শুরু করে দেব? আমার মনে হয় আমাদের ক্লাসটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করে দেওয়া ভালো। আচ্ছা, তোমরা আমি দেখি যে এই গ্রুপে লাইভটা আবার শেয়ার করো, এই ভুলটা কেউ করিও না। কাইন্ডলি নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। সো ইন্ট্রোটা একটু দিয়ে নেই। আজকে যেহেতু ফেস দেখাচ্ছি না, এজন্য নতুন করে আবার ইন্ট্রো দিচ্ছি। আমি আরিফ ইশতিয়াক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আমি টাঙ্গাইল ইউসিসি ব্রাঞ্চের ম্যাথমেটিক্স লেকচারার হিসেবে আছি। সো
পিপিএস গ্রুপ নিয়ে তো কোনো কিছু বলার আসলে অবকাশ রাখে না। আমাদের সবার প্রিয় রোকন ভাইয়া তোমাদের জন্য এই গ্রুপটা খুলছে এবং উনি যেভাবে সার্ভিস দেন আমার এখন পর্যন্ত দেখা ফেসবুক ভিত্তিক অন্য কোনো গ্রুপগুলো এভাবে সার্ভিস দিতে পারে না। সো তোমরা সবাই তোমাদের নৈতিক দায়িত্ব ঠিকভাবে পালন করবা, লাইভগুলো শেয়ার করে দিয়ে এবং রোকন ভাইকে হেল্প করবা, তাকে উৎসাহিত করবা যাতে তিনি তোমাদের জন্য আরও অনেক কিছু করার জন্য উৎসাহী হন। ওকে, সো আমরা যেহেতু গত ক্লাসটা নেট প্রবলেমের কারণে ঠিকভাবে করতে পারিনি, সো আজকের ক্লাসে আমরা আগের যে টপিক ছিল লেখচিত্র, লেখচিত্রের সাহায্যে সমাধান এবং পর্যায়কাল, এই দুটো টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আবারও একটু বলে নিচ্ছি যে বোর্ডে এই লেখচিত্র ব্যাপারটা বুঝতে আমাদের একটু কষ্ট হবে, দ্যাটস ওয়াই আমরা খাতায় আজকের ক্লাসটা করব। ওকে, সো আর কথা বাড়াবো না, চলো শুরু করে দেই আমাদের আজকের ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত। এবং আমাদের আজকের টপিক হলো লেখচিত্র, লেখচিত্রের সাহায্যে সমাধান এবং পর্যায়কাল। সো আমরা ফার্স্টে লেখচিত্র কিভাবে আঁকতে হয় সে জিনিসটা দেখব, সেকেন্ডলি লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হয় সেটা দেখব, এবং সাথে সাথে আমরা বলে দেব যে লেখচিত্র না দেখেও কিভাবে জাস্ট ম্যাথটা দেখেই সমাধান বলে দেওয়া যায়। ওকে, সো আজকে আমাদের প্রথম টপিকটা হলো লেখচিত্র। সো আমি আশা করব তোমরা সবাই ক্যালকুলেটর এবং গ্রাফ পেপার নিয়ে ক্লাস করতে বসছো। আজকের ক্লাসটার জন্য ক্যালকুলেটর এবং গ্রাফ পেপার খুবই জরুরি। ওকে, সো লেখচিত্র শুরু করে ফেলি। ফার্স্টে ধরো আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি। ধরো তোমাকে একটা ম্যাথ দিয়ে দিছে এরকম y ইকুয়াল cos স্কোয়ার এক্স, এটার লেখচিত্র আঁকতে বলছে। এবং এখানে তুমি যে এক্স এর ভ্যালুটা নিবা এটা ধরো এরকম ভ্যালু ইনপুট নিতে বলছে, -180 এর সমান অথবা বড়, +180 এর সমান অথবা ছোট, এরকম একটা রেঞ্জ দিয়ে দিছে এক্স এর। সো এখন তোমাকে এই লেখচিত্রটা আঁকতে হবে। সো গ্রাফের ক্ষেত্রে আমরা ফার্স্ট যে কাজটা করব, আমরা এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে তার রেসপেক্টে ওয়াই এর যে ভ্যালুগুলো আউটপুট আকারে আসে সেগুলো আমরা একটু লিখে ফেলব। সো আমরা এক্স এর ভ্যালু ইনপুট দিব এবং ওয়াই এর ভ্যালু আউটপুট আকারে পাবো। সো এক্স এর যে ভ্যালুগুলো ইনপুট দিব আমরা সেগুলো কিভাবে ইনপুট দিব বা কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে ইনপুট দিব সেটা কিন্তু আমার কোশ্চেনে বলেই দিছে যে -180 থেকে শুরু করে 180 পর্যন্ত ইনপুট দিব। সো এখানে একটু বলে নেই যে ধরো আমি যে ইনপুটগুলো দিব এগুলো হতে পারে 15 পরপর অথবা 30 পরপর অথবা 60 পরপর। তুমি যত কম ব্যবধানে ইনপুট দিবা তত কিন্তু তোমার গ্রাফটা সুন্দর দেখাবে। আর তুমি যত বেশি ব্যবধানে ইনপুট দিবা তত গ্রাফের পয়েন্টগুলো একটু দূরবর্তী হবে, তোমার গ্রাফটা একটু খারাপ দেখাবে। সো আমরা একটা কাজ করি, এখানে একটু 30 পরপর ইনপুট যদি দেই, ধরো আমি ফার্স্টে এক্সের ভ্যালু ইনপুট দিব -180, এরপরে ইনপুট দিব -150, এরপরে ইনপুট দিব -120, এরপরে ইনপুট দিব ধরো -90, এরপরে ধরো ইনপুট দিব -60। এভাবে আমি ইনপুটগুলো দেবো। ওকে, সো আরেকবার একটু নিচে লিখি, এখানে আমাদের একখানে লিখতে জায়গা হবে না, আমি আরেকটু লিখে রাখি। সো এক্সের আরও ভ্যালু আমি ইনপুট দেবো ধরো -30, তারপরে ধরো দেবো 0°, এরপরে 30°, এরপরে 60°, 90°। ওকে, আরেকবার একটু লিখি, এরপরে ইনপুট দেবো 120°, 150°, এবং ফাইনালি আমি ইনপুট দেব 180°। এবার আমরা একটু দেখি যে এক্সের ভ্যালুগুলো ইনপুট দিলে রেসপেক্টিভ ওয়াই এর ভ্যালুগুলো কি আসে। লেখাগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? একটু কমেন্ট করো তো লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো। লায়লা পারভিন কমেন্ট করছে যে সব কিছুই তো ক্লিয়ার আছে।
আচ্ছা, সো আমার মনে হয় যাদের যাদের প্রবলেম হচ্ছে তাদের নেটের প্রবলেম। সো তোমরা একটু নিজেদের নেট কানেকশনটা চেক করে নাও, নিয়ে আবার ক্লাসটা শুরু করে ফেলো। আচ্ছা, সো দেখো আমার এক লাইনে যেহেতু জায়গা হয় নাই, আমি আলাদা 3টা পোর্শনে লিখছি। এক্সের ভ্যালুগুলো আমি 30 ডিগ্রি পর পর ইনপুট দিচ্ছি। সো -180 ডিগ্রি ইনপুট দেবো, -150 ডিগ্রি ইনপুট দেবো, -120 ডিগ্রি, -90 ডিগ্রি, -60 ডিগ্রি, -30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি এবং 180 ডিগ্রি, এভাবে আমি ইনপুট দেব। এবার আমরা যে কাজটা করব, যে ক্যালকুলেটরে ইন্ডিভিজুয়াল মানগুলো বের না করে আমরা একটা কাজ করব। ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেটরকে ডিগ্রি মোড করে নেব। সো ডিগ্রি মোড করে নেওয়ার পর আমার এখানে যে ফাংশনটা আছে cos স্কোয়ার এক্স, এই ফাংশনটাকে আমরা লিখে ফেলবো। কিভাবে লিখতে পারি? আমরা ব্র্যাকেট শুরু করলাম, লিখে cos, যেহেতু এক্স আমার লেখার একটু সমস্যা, আমি আলফা চেপে এফ চাপলাম। সো ব্র্যাকেট ক্লোজ করে আমি এবার স্কোয়ার দেব, রাইট? আমি আবার বলতেছি, ফার্স্ট অফ অল আমি ব্র্যাকেটের ভিতরে লিখবো cos এ লিখবো কিভাবে? আলফা চেপে এই যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটা আমি চাপবো, তখন দেখবো এ চলে আসছে। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে স্কোয়ার দেব। এরপরে ক্যালকুলেটরে যে CALC বা ক্যালক বাটনটা আছে, এই ক্যালক বাটনটা আমি চাপবো। এবার আমার দেখো এ এর ইনপুট চাইছে। এখানে এ মানে কিন্তু আমার এই ম্যাথের যে এক্স, সেটাই ডিটেক্ট করতেছে। সো আমি ফার্স্টে কি করব, এর ভ্যালু কত ইনপুট দেব? আমি ম্যাথ অনুযায়ী -180 ডিগ্রি ইনপুট দেব। সো আমি যদি -180 ইনপুট দেই, তাহলে দেখো তো মান কত চলে আসে? তাহলে মান চলে আসবে 1। সো আমার এক্সের ভ্যালু -180 ডিগ্রি ইনপুট দিলে ওয়াই এর ভ্যালু চলে আসতেছে কত ভাইয়া? 1। আমি আবার ক্যালক চেপে এবার -150 ইনপুট দেব। সো দেখো -150 ইনপুট দিলে অ্যান্সার কত চলে আসে? 0.7। সো আমি এটা লিখে ফেলবো 0.7। ওকে, সো সেম কাজ আমি আবার ক্যালক চেপে এবার আমি -120 ইনপুট দেব। সো -120 ইনপুট দিলে দেখো চলে আসবে 0.2। সো আমি লিখে ফেললাম 0.2। সিমিলার কেস আমি আবার ক্যালক চেপে -90 যদি আমি ইনপুট দেই, তাহলে কত চলে আসবে? 0। আমি আবার ক্যালক চেপে যদি -60 ইনপুট দেই, তাহলে কত চলে আসবে? 0.2। আমি আবার ক্যালক চেপে যদি -30কে ইনপুট দেই, তাহলে কত চলে আসবে? 0.7। আবার ক্যালক চেপে আমি যদি 0কে ইনপুট দেই, তাহলে কত চলে আসে? 1। আমি আবার ক্যালক চেপে যদি 30কে ইনপুট দিই, তাহলে কত চলে আসে? 0.7। আবার ক্যালক চেপে আমি যদি 60কে ইনপুট দেই, তাহলে কত চলে আসবে ভাইয়া? 0.2। আবার ক্যালক চেপে আমি যদি 90কে ইনপুট দেই, তাহলে চলে আসবে 0। আবার ক্যালক চেপে আমি যদি 120কে ইনপুট দেই, তাহলে চলে আসবে 0.2। আবার ক্যালক চেপে আমি যদি 150কে ইনপুট দেই, তাহলে চলে আসবে 0.7। এবং ফাইনালি আমি আবার ক্যালক চেপে যদি 180কে ইনপুট দেই, তাহলে চলে আসবে 1। সো এভাবে দেখো এক্সের বিভিন্ন ভ্যালুগুলোর জন্য রেসপেক্টিভ ওয়াই বা পুরো ফাংশনটার যে ভ্যালু, সে ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সো এটা আমরা একটু বক্স বানাই ফেলি। আমরা যে ভ্যালুগুলো ইনপুট দিছি এবং যে ভ্যালুগুলো আউটপুট পাইছি, সেগুলোকে আমরা একটু বক্স বানাই ফেলি। ওকে, সো এই হলো আমাদের যে আমরা গ্রাফ পেপারে কোন কোন পয়েন্টগুলো বসাবো, সেই পয়েন্টগুলো আমরা বের করে ফেললাম। এবার আমরা যে কাজ করব,
যে দেখো তো এক্সের যে ভ্যালুগুলো ইনপুট দিছি সেই ভ্যালুগুলো কিন্তু অনেক বড়, রাইট? আমি আবার বলতেছি, এক্সের যে ভ্যালুগুলো আমরা ইনপুট দিছি সেই ভ্যালুগুলো কিন্তু অনেক বড়। এজন্য আমরা যে কাজ করব, গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর আমরা এক ঘর সমান ধরে নেব 10 একক। ওকে, আবার দেখো ওয়াই এর যে ভ্যালুগুলো এখানে আউটপুট আসছে, এই আউটপুটগুলো কিন্তু অনেক ছোট। সো দ্যাটস ওয়াই এদেরকে আমরা 10 দ্বারা গুণন করে দেব। এটাকে এভাবে বলা যায়, ওয়াই অক্ষ বরাবর 10 ঘর সমান 1 একক। ওকে, আমি আবার বলতেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এক্স অক্ষ বরাবর ভ্যালুগুলো কিন্তু এখানে অনেক বড়, বা এক্স এর যে ইনপুটগুলো সেই ইনপুটগুলোর মান কিন্তু অনেক বড়। দ্যাটস ওয়াই এদেরকে আমরা 10 দ্বারা ভাগ করে দেব। সেটাকে এভাবে বলতে পারি, এক্স অক্ষ বরাবর 10 একক সমান 1 ঘর। আবার এখানে ওয়াই এর যে আউটপুটগুলো আসছে এই আউটপুটগুলো কিন্তু অনেক ছোট। দ্যাটস ওয়াই এদেরকে আমরা 10 দ্বারা গুণন করে দেব। সো এটাকে এভাবে বলা যায়, ওয়াই অক্ষ বরাবর 10 ঘর সমান 1 একক। সো এবার আমরা যে কাজটা করব, গ্রাফ পেপারে এই ভ্যালুগুলোকে আমরা ইনপুট করে ফেলব। সো দেখো গ্রাফ পেপারে আমরা ভ্যালুগুলোকে কিভাবে ইনপুট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি ভাইয়া, গ্রাফ পেপারে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে আলাদা করে নিই। সো ধরে নাও এটা হলো আমার এক্স অ্যাক্সিস এবং এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। একটু লিখে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস এক্স এক্স প্রাইম এবং এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস ওয়াই ওয়াই প্রাইম। এবার যদি আমরা একটা একটা করে ভ্যালু ইনপুট করা শুরু করি, দেখো যখন এক্স এর মান -180, সো আমি কি বলছি, 10 দ্বারা ভাগ করে দিতে হবে, রাইট? সো 10 দ্বারা যদি 180কে ভাগ করে দেই তখন কি হবে, -18। আর ওয়াই এর মানকে যদি 10 দ্বারা গুণন করে দেই তাহলে 1 × 10 মানে 10। সো আলটিমেটলি দেখো আমার লেফটের দিকে আসতে হবে 18 ঘর, উপরের দিকে যেতে হবে কিন্তু 10 ঘর। সো আমি হিসাব শুরু করে দিই ভাইয়া একটু, 1 2 3 4 5 এভাবে 10 15 16 17 18। এবার উপরের দিকে যেতে হবে 10 ঘর। সো উপরের দিকে যদি আমি 10 ঘর যাই আলটিমেটলি কিন্তু আমার চলে আসবে এই জায়গায়। আচ্ছা, এবার দেখো এক্স এর মান যখন -150 মানে আমার লেফট সাইডে আসতে হবে 15 ঘর, আর উপরের দিকে আমার 0.7কে আমি যদি 10 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু চলে আসবে 7। সো উপরের দিকে যেতে হবে 7 ঘর। সো আমি লেফটের দিকে 15 ঘর আসলাম এবং উপরের দিকে আমি যাব 7 ঘর। সো আলটিমেটলি গ্রাফটা কিন্তু হয়ে যাবে পয়েন্টটা এটা। আচ্ছা, আবার খেয়াল করো এক্স এর মান যখন -120, ওয়াই এর মান কিন্তু তখন 0.2। সো -120 মানে আমি লেফট দিকে আসবো 12 ঘর, আর 0.2 মানে আমি উপরের দিকে যাব 2 ঘর। সো আমি লেফটের দিকে প্রথমে 12 ঘর আসলাম এবং এরপরে আমি উপরের দিকে 2 ঘর গেলাম। ওকে, সো এবার খেয়াল করো যে আমার যখন ভ্যালুটা -90 ইনপুট দেব তখন আউটপুট আসবে 0। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি যখন এক্স অক্ষের ঋণাত্মক দিকে 9 ঘর যাব তখন ওয়াই অক্ষের দিকে আমার কিছুই যেতে হবে না। তো আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি 9 ঘর যাই, দ্যাট মিন্স এই পয়েন্টটা, তখন কিন্তু ওয়াই অক্ষের দিকে ভ্যালুটা 0, এই জন্য আমি ওয়াই অক্ষের কোনো দিকে যাই নাই। সিমিলার কেজ, আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যখন 6 একক যাব তখন ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমার যেতে হবে 2 একক। সো আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে 6 একক আসলাম, ওয়াই অক্ষের ধনাত্মক আমার যেতে হবে 2 ঘর। এটা গেল আমার প্রথম বক্সের ইনপুটগুলো। এবার যদি আমি দ্বিতীয় বক্সগুলোর ভ্যালু ইনপুট করি, যে এক্স অক্ষের নেগেটিভ দিকে আমি যখন 3 ঘর যাব তখন ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 7 ঘর। সো আমি এক্স অক্ষের
নেগেটিভ দিকে 3 ঘর আসলাম, ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমি গেলাম 7 ঘর। সিমিলারলি যখন এক্স অক্ষের কোনো দিকেই যাব না, 0 মানে কি জাস্ট মূল বিন্দু থেকে স্টার্ট হবে, কিন্তু ওয়াই অক্ষের দিকে 10 ঘর যাব। সো পয়েন্টটা হবে এরকম। আচ্ছা, এবার এক্স অক্ষের পজিটিভ দিকে 3 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে 7 ঘর। সো এক্স অক্ষের পজিটিভ দিকে যখন আমি 3 ঘর যাব, ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমার যেতে হবে 7 ঘর। এক্স অক্ষের পজিটিভ দিকে যাব 6 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 2 ঘর। সো এক্স অক্ষের পজিটিভ দিকে গেলাম 6 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 2 ঘর। এক্স অক্ষের পজিটিভ দিকে যখন 9 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে যাওয়া যাবে না। সো আমি এক্স অক্ষের পজিটিভ দিকে গেলাম 9 ঘর, ওয়াই অক্ষের কোনো দিকেই আমি গেলাম না। এটা গেল সেকেন্ড বক্সের ইনপুট। এবার যদি আমি থার্ড বক্সটাকে ইনপুট দিই, সো থার্ড বক্সের ইনপুটগুলো কেমন হবে? এক্স অক্ষের পজিটিভ দিকে যখন 12 ঘর যাব, তখন ওয়াই অক্ষের পজিটিভ দিকে 2 ঘর। সো আমি এক্স অক্ষের পজিটিভ দিকে গেলাম 12 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমার যেতে হবে 2 ঘর। আবার দেখো, আমি যখন এক্স অক্ষের পজিটিভ দিকে যাব 15 ঘর, তখন ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 7 ঘর। সো আমি এক্স অক্ষের পজিটিভ দিকে 15 ঘর গেছি, ওয়াই অক্ষের পজিটিভ দিকে আমার যেতে হলো 7 ঘর। এক্স অক্ষের পজিটিভ দিকে যখন 18 ঘর যাব, তখন ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 10 ঘর। সো এক্স অক্ষের পজিটিভ দিকে আমি গেলাম 18 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে আমার 10 ঘর। এবার দেখো, আমি যে পয়েন্টগুলা পেলাম, এই পয়েন্টগুলোকে আমি যদি কানেক্ট করে দেই, কানেক্ট করে দেওয়ার ফলে আমি যে লেখচিত্রটা পাবো, এটাই কিন্তু আমার y ইকুয়াল cos স্কোয়ার এক্স ফাংশনটার লেখচিত্র, যেটার রেঞ্জ হলো -180 এর সমান অথবা বড়, +180 ডিগ্রি এর সমান অথবা ছোট। ওকে, সো তোমরা যদি এই ফার্স্ট ম্যাথটা বুঝে থাকো, তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা y ইকুয়াল এক্স স্কোয়ার এক্স এটার গ্রাফটা আমরা বুঝতে পারছি। লায়লা পারভিন কমেন্ট করছে, সব ক্যালকুলেটরে এই নিয়মে অ্যান্সার বের করতে পারবো? এক্স্যাক্টলি পারবা। প্রত্যেকটা ক্যালকুলেটরে ক্যালক বাটন বলে একটা বাটন আছে, সেই বাটনটা চেপে তোমরা অ্যান্সার বের করতে পারবা। সো আমার কাছে যেহেতু এই মুহূর্তে কোনো ইএস ক্যালকুলেটর নাই, সো সেটা আমি দেখাতে পারতেছি না। তোমরা একটু বাসায় নিজেরা দেখবা, অবভিয়াসলি পারবা। আচ্ছা, সো যারা যারা এই ফার্স্ট ম্যাথটা বুঝতে পারছো, তারা তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, সো আমার মনে হয় যদি নর্মালি এখন থেকে তোমাদের কোনো লেখচিত্র ড্র করতে বলে, তাহলে সেটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। সো এবার চলো আমরা একটু দেখব যে লেখচিত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে হয়। এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটার নাম হলো লেখচিত্রের সাহায্যে সমাধান। ওকে, সো এই টপিক আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি। নিলয় নীল কমেন্ট করছে, ভাইয়া পর্যায়কাল নির্ণয় কিভাবে বের করতে হয় শিখান প্লিজ। আজকের ক্লাসে আমাদের এই টপিকটা আছে, ডেফিনেটলি আমি এটা শিখাবো এবং এমনভাবে শিখাবো যাতে তোমাদের আর ভুল না হয় ইনশাল্লাহ। এম এ নাইম কমেন্ট করছে, ভাইয়া ক্যালকুলেটরের ব্যবহারটা আর একবার দেখাবেন। ভাইয়া ক্লাসটা একটু লেংদি হয়ে যাবে, কাইন্ডলি তুমি যদি কিছু মনে না করো, ক্লাসটা শেষ হলে তুমি আবার লাইভটা শুরু থেকে দেখে নিতে পারো, অথবা আমরা এই যে পরের ম্যাথগুলো করব, এই ম্যাথগুলোতেও কিন্তু আমাদের ক্যালকুলেটরটার ইউজ আছে, সো সেখান থেকে তুমি দেখে নিলেই হয়ে যাবে।
আচ্ছা, সো এবার আমরা যে টপিক নিয়ে কথা বলতেছি এই টপিকটার নাম হলো লেখচিত্রের সাহায্যে সমাধান। সো আমরা ফার্স্ট একটা ম্যাথ নিয়ে কথা বলি। ধরো তোমাকে এরকম একটা ম্যাথ দিল, সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল 0, এটার সমাধান করতে বললো। এবং এক্ষেত্রেও তোমায় এক্সের যে ইনপুটগুলো নিবা সেই ইনপুটের একটা রেঞ্জ দিয়ে দিছে। এক্সের ভ্যালুগুলো 0 ডিগ্রি এর সমান অথবা বড়, 90 ডিগ্রি এর সমান অথবা ছোট। আচ্ছা, সো চলো আমরা আর কথা বাড়াবো না, আমরা এই ম্যাথটা একটু সলভ করে ফেলি। লেখচিত্রের সাহায্যে সমাধানের ম্যাথগুলো আচ্ছা, তানিয়া ইসলাম নিধি কমেন্ট করছে, ভাইয়া ওয়াই অক্ষের মানকে কত দিয়ে ভাগ দিব একটু বলেন। ভাইয়া ওয়াই অক্ষের মানগুলোকে আমরা গুণন করব 10 দিয়ে এবং এক্স অক্ষের মানগুলোকে আমরা 10 দ্বারা ভাগ করে আমরা লেখচিত্রে ঘর সংখ্যা হিসেব করব। আমি আবার বলতেছি, এক্স অক্ষ বরাবর যে মানগুলো সেগুলোকে 10 দ্বারা ভাগ করব, ভাগ করলে দেখব আমার কয় ঘর যেতে হচ্ছে, এবং ওয়াই অক্ষের মানগুলোকে আমি 10 দ্বারা গুণন করব, গুণন করে দেখব আমার কয় ঘর যেতে হচ্ছে। আচ্ছা, ওকে, সো এবার আমাদের ফার্স্ট যে ম্যাথটা দিয়ে দিছে সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল 0, এদের সমাধান করতে হবে। এখানেও ইনপুটগুলোর জন্য একটা রেঞ্জ দিয়ে দিছে যে এক্স এর মানগুলো 0 ডিগ্রির সমান অথবা বড় এবং 90 ডিগ্রির সমান অথবা ছোট হতে হবে। আচ্ছা, তো সমাধান শুরুর আগে একটা কথা আমি বলে নেই, যে সমাধানের জন্য আমার ডেফিনেটলি মিনিমাম 2টা গ্রাফ লাগবে। সমাধানের জন্য আমার মিনিমাম 2টা গ্রাফ লাগবে। এখন সেই 2টা গ্রাফ কোন কোন ফাংশনের গ্রাফ সেটা আমরা এই 1 নাম্বার ম্যাথটা থেকেই ক্লিয়ার হয়ে যাব। যে 1 নাম্বার ম্যাথটা কি বলছে, সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়াল 0। আমি যদি এটাকে এক লাইন একটু সিম্পলিফাই করি তাহলে এভাবে লেখা যায় না, সাইন এক্স ইকুয়াল কজ এক্স, ডেফিনেটলি লেখা যায়। সো এই যে আমার সাইন এক্স ইকুয়াল কজ এক্স, এটার লেফট সাইডের যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমি একটা ফাংশন হিসেবে চিন্তা করব যে ওয়াই ইকুয়াল সাইন এক্স, এবং রাইট সাইডের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমি আরেকটা ফাংশন হিসেবে চিন্তা করব ওয়াই ইকুয়াল কজ এক্স। সো দেখো এখানে কিন্তু আলটিমেটলি আমি 2টা ফাংশন বের করে ফেলছি, একটা হলো ওয়াই ইকুয়াল সাইন এক্স আর একটা হলো ওয়াই ইকুয়াল কজ এক্স। এবার আমরা এই ওয়াই ইকুয়াল সাইন এক্স এবং ওয়াই ইকুয়াল কজ এক্স এই 2টা ফাংশনের লেখচিত্র আঁকবো, একে দেখব লেখচিত্র 2টা কোন বিন্দুতে পরস্পরকে সেভ করে। লেখচিত্র 2টা যে বিন্দুতে পরস্পরকে সেভ করবে সেই বিন্দুটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, সো এবার আমরা ফার্স্টে একটা কাজ করি, ওয়াই ইকুয়াল সাইন এক্স এই ফাংশনটার লেখচিত্র আঁকার জন্য এক্স এর রেসপেক্টিভে ওয়াই এর কি কি মান বের হয় সেগুলো একটু দেখে নেব। সো আমি এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। এক্স এর আমি ভ্যালুগুলো কীরকম বসাবো, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। আমরা এভাবে বসাই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে আমি ভ্যালুগুলো বসাবো। এবার দেখো তো আমার ফাংশনটাকে ওয়াই ইকুয়াল সাইন এক্স। সো আমি আবার একটু দেখাই, যদিও এখানে আমাদের মানগুলো জানা আছে তারপরে আমি একটু দেখাই আমার ফাংশনটাকে সাইন এক্স ফাংশন। সো আমি কি করব, সাইন চেপে আলফা চেপে এই যে ড্যাশ চিহ্নটা, এই ড্যাশ চিহ্নটা চাপবো, তাহলে চলে আসবে আমার সাইন এ। এরপরে আমি এই যে ক্যালক বাটনটা আছে এই ক্যালক বাটনটা চাপবো, তখন দেখো আমার এ এর ভ্যালু চাইছে। সো এ এর ভ্যালু আমি কি করব, 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত ইনপুট দেবো। সো ফার্স্টে আমি যখন 0 ইনপুট দেবা তখন দেখবো আউটপুট চলে আসবে 0। সো আমি লিখে ফেললাম ওয়াই এর একটা ভ্যালু হলো 0, আমি এভাবেই রেখে দিলাম। দিয়ে আবার আমি ক্যালক চেপে এবার আমি 30 ইনপুট দেব। সো ইনপুট দেওয়ার পর আমার দেখো আউটপুট চলে আসবে 0.5। সিমিলার কেস আমি আবার ক্যালক চেপে যদি 45 ইনপুট দেই তাহলে দেখো আউটপুট চলে আসবে 0.7। আবার ক্যালক চেপে আমি যদি 60 ইনপুট দেই তাহলে দেখো আউটপুট চলে আসবে 0.8। আবার ক্যালক চেপে আমি যদি 90 ইনপুট দেই তাহলে দেখো আউটপুট চলে আসবে 1। সো ওয়াই ইকুয়াল সাইন এক্স ফাংশনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু ইনপুট দিলে তার রেসপেক্টিভে
ওয়াই এর ভ্যালুগুলো কীরকম আসতে পারে এটা আমরা পেয়ে গেলাম। সো এটাকে আমরা একটা বক্স করে ফেলি। এবার আমরা আমাদের কাছে যে সেকেন্ড ফাংশনটা ছিল সেই সেকেন্ড ফাংশনটার আমরা গ্রাফ আঁকবো। সো সেকেন্ড ফাংশনটা কি ছিল আমাদের? ওয়াই ইকুয়াল কজেক্স। ওকে, সো আমরা এই ফাংশনের গ্রাফ আঁকার জন্য এক্সের ভ্যালুগুলো ইনপুট দিলে তার রেসপেক্টিভে ওয়াই এর ভ্যালুগুলো কীরকম আসে সেটাও একটু বের করে ফেলি। সো এক্সের এখানে আমি কী কী ভ্যালু ইনপুট দেবো? আগেরটার মতো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সো দেখো ওয়াই এর ভ্যালুগুলো কীরকম চলে আসবে। এবার আমার ফাংশনটা কিন্তু ভাইয়া কজ এক্স ফাংশন। সো আমি কজ চেপে আলফা চেপে এই ড্যাশ বাটনটা চাপবো, তাহলে চলে আসবে কজ এ। এবার আমি ক্যালক চেপে আমি সিরিয়ালি ইনপুট দেবো। সো ফার্স্টে যদি আমি 0 ইনপুট দেই তাহলে আউটপুট চলে আসবে আমার 1। এরপরে আবার ক্যালক চেপে আমি যদি 30 ইনপুট দেই তাহলে আমার আউটপুট চলে আসবে 0.8। এভাবে তুমি সিরিয়ালি সবগুলো ইনপুট দিলে দেখবা আউটপুটগুলো এরকম আসবে। তারপরেরটা আসবে 0.7, তারপরেরটা আসবে 0.5, আর তারপরেরটা চলে আসবে 0। ওকে, সো এবার এদেরকেও আমি একটা বক্স করে ফেলি। সো দেখো তো আমি কিন্তু দুইটা বক্স পেয়ে গেছি। একটা হলো ওয়াই ইকুয়াল সাইন এক্স ফাংশনের গ্রাফে কি কি ইনপুট দিতে হবে, এবং আরেকটা হলো ওয়াই ইকুয়াল কজ এক্স ফাংশনের গ্রাফে কি কি ইনপুট দিতে হবে। শামীম রহমান কমেন্ট করছে, ভাইয়া 0.8 পরের মানগুলো নিলেন না কেন? এটার কারণ হলো আমি যেন 10 দ্বারা গুণন করলে কোনো পূর্ণ সংখ্যা পাই। ওকে, কারণ তুমি যদি 0.8 পরে 6 নিতে তাহলে 10 দ্বারা গুণন করতে পাইতা 8.6। সো সেটা আমাদের গ্রাফে বসানো একটু টাফ হয়ে যেত। গ্রাফ কিন্তু আমরা এইচএসসি লেভেলে যে গ্রাফগুলো করতেছি সেই ডিরেক্ট গ্রাফগুলো কিন্তু আমাকে একদম এক্স্যাক্ট যে রেজাল্টটা সেই রেজাল্টটা দিবে না। সো এখানে আমরা চেষ্টা করি যে দশমিকের পরে একটা ঘর নেওয়ার জন্য, যাতে ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুগুলো এদেরকে 10 দ্বারা গুণন করলে আমি কোনো পূর্ণ সংখ্যা পাই। আচ্ছা, সো এবার চলো আমরা একটু গ্রাফ দেখে ফেলি। সো গ্রাফের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হয় আমরা একটু সেই কাজটা করে ফেলি। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস একটু টেনে ফেলি। সো এটা হলো আমার এক্স অ্যাক্সিস, যেটাকে আমি নাম দিলাম এক্স এক্স প্রাইম। এবার যদি আমি একটু ওয়াই অ্যাক্সিস টানি, ওকে, সো এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস, আমি একটু নাম দিলাম ওয়াই প্রাইম। এবার আমি ইন্ডিভিজুয়াল ফাংশনের পয়েন্টগুলোকে গ্রাফে ইনপুট করব। সো আমার এখানে প্রথম সেটা হলো ওয়াই ইকুয়াল সাইন এক্স। সো খেয়াল করো ভাইয়া, ওয়াই ইকুয়াল সাইন এক্সে আমি যখন এক্সের ভ্যালু 0 ইনপুট দিব ওয়াই এর আউটপুটটা কত আসবে? 0। সো দেখো আমি কিন্তু বলছি সব সময় আমরা এক্স অক্ষ বরাবর যে ভ্যালুগুলো সেগুলোকে 10 দ্বারা ভাগ করে ঘর সংখ্যা হিসেব করব, এবং ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুগুলো এদেরকে আমি 10 দ্বারা গুণন করে ঘর সংখ্যা হিসেব করব। সো 0কে 10 দ্বারা ভাগ করো বা 0কে 10 দ্বারা গুণন করো, আলটিমেটলি কিন্তু সে 0ই থাকবে। সো আমার ফার্স্ট পয়েন্টটা হলো মূল বিন্দু বা 0 0। আচ্ছা, সো এবার দেখো এক্স এর ভ্যালু যখন 30 ইনপুট দিব ওয়াই এর ভ্যালু পাচ্ছি 0.5। দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর যেতে হবে 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে 5 ঘর, এবং দুইটাই পজিটিভ দিকে। সো আমি এক্স অক্ষের পজিটিভ দিকে গেলাম 3 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে গেলাম 5 ঘর। এরপরে আমি এক্স অক্ষের পজিটিভ দিকে যখন যাব 4.5 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 7 ঘর। শামীম রহমান SH 0.86 না নিয়ে 0.8 নিলে কি মার্কস কাটা যাবে ভাইয়া? যদি মার্কস কাটাই যেত তাহলে কিন্তু আমি তোমাকে এই নিয়মটা শিখাতাম না ভাইয়া, কারণ ডেফিনেটলি আমি চাবো না তুমি আমার কাছে শিখে পরীক্ষার হলে গিয়ে কম মার্কস পাও। আচ্ছা, সো এক্স অক্ষের পজিটিভ দিকে যখন 4.5 ঘর নিব তখন ওয়াই অক্ষের পজিটিভ দিকে নিতে হবে 7 ঘর। সো 4.5 ঘর আমি এই মাঝামাঝি কোনো একটা ধরলাম, ওয়াই অক্ষের পজিটিভ দিকে তখন আমার যেতে হবে 7 ঘর। সো অলমোস্ট এরকম মাঝখানের কোনো একটা পয়েন্ট আমি পেয়ে যাব। এবার দেখো
এক্স অক্ষের পজিটিভ দিকে যাব 6 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 8 ঘর। সো 6 ঘর যাব, উপরের দিকে আমার যেতে হবে 8 ঘর। এবার এক্স অক্ষের পজিটিভ দিকে আমি যখন 9 ঘর যাব, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 10 ঘর। সো আমি তাই করি, 9 ঘর 10 ঘর। আচ্ছা, সো এবার খেয়াল করো, এই যে পয়েন্টগুলো আমার বের হলো, আমি যদি এই পয়েন্টগুলোকে যোগ করে দেই তাহলে একটা ফাংশনের গ্রাফ পেয়ে গেলাম, যেই ফাংশনটাকে আমরা নাম দিছিলাম y ইকুয়াল সাইন এক্স। এবার আমরা সেকেন্ড যে ফাংশনটা আছে সেই ফাংশনের গ্রাফটাকে একটু আমরা লেখচিত্রে ইনপুট করে ফেলি। সো এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু তখন 1। দ্যাট মিন্স আমি যখন মূল বিন্দুতে থাকবো তখন ওয়াই অক্ষের দিকে যেতে হবে 10 ঘর। সো আমি তাই করলাম। এবার যখন এক্স অক্ষের পজিটিভ দিকে যাব 3 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 8 ঘর। সো আমি এদিকে যাব 3 ঘর, উপরের দিকে আমার যেতে হবে 8 ঘর। এবার আমি যখন এক্স অক্ষের পজিটিভ দিকে যাব 4.5 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 7 ঘর। সো আলটিমেটলি এই আগের গ্রাফের একটা বিন্দুই এই গ্রাফের বিন্দু। এবার আমি এক্স অক্ষের পজিটিভ দিকে যাব 6 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাব 5 ঘর। সো 6 ঘর গেলাম, উপরের দিকে 5 ঘর গেলাম। এক্স অক্ষের পজিটিভ দিকে যাব 9 ঘর, ওয়াই অক্ষের পজিটিভ দিকে কিছুই যেতে হবে না। সো আলটিমেটলি পয়েন্ট হবে এইটা। এখন আমি যদি এদেরকে যোগ করে দেই তাহলে দেখো আরেকটা লেখচিত্র পেয়ে গেলাম, যেটা ছিল আমার ওয়াই ইকুয়াল কজ এক্স, এটার লেখচিত্র। এখন দেখো এই গ্রাফটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তারা যে পয়েন্টটা সেট করছে সেই পয়েন্টটা এরকম পয়েন্ট ছিল 4.5,7, রাইট? এরকম একটা পয়েন্ট ছিল। সো এটাকে আমি এরকম লিখতে পারি না যে 4.5 মানে অ্যাকচুয়ালি 45 ডিগ্রি এবং 7 মানে অ্যাকচুয়ালি 0.7। ওকে, সো এখন আমার এই গ্রাফ থেকে কি বের করতে বলছে ভাইয়া? সমাধান করতে বলছে। সো সমাধান মানে এখানে আননোন জিনিসটার মান বের করা। এই যে সাইন এক্স মাইনাস কজ এক্স, এদের মধ্যে আননোন জিনিস কি? এক্স। সো এখানে এক্স এর ভ্যালু কোনটা? আলটিমেটলি 45 ডিগ্রি। সো এটার অ্যান্সার হলো এক্স ইকুয়াল 45 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার। এখন কথা হলো ভাইয়া যে আপনি বলছিলেন গ্রাফ না দেখে কিভাবে ম্যাথ দেখেই অ্যান্সারটা বলে দেওয়া যায় সেটা আমাদের বলে দিবেন। সো একটু খেয়াল করো ভাইয়া, আমি যখন দুইটা গ্রাফেরই লেখচিত্রে বসানোর জন্য পয়েন্টগুলো বের করছি তখন দেখো একটা জায়গায় দুইটা গ্রাফের জন্য সেম ভ্যালু আসছে, যে এক্স এর মান যখন 45 ডিগ্রি তখন ওয়াই এর মানও 0.7, আবার কজ এক্স গ্রাফের ক্ষেত্রেও এক্স এর মান যখন 45 ডিগ্রি তখন ওয়াই এর মান 0.7। এভাবে যদি তুমি দেখো যে ডিফারেন্ট ফাংশনগুলোর কোনো একটা নির্দিষ্ট মানের জন্য আউটপুটগুলো সেম আসছে তখন ওই নির্দিষ্ট কোনটাই হলো আমার অ্যান্সার। আচ্ছা, সো এবার অনেকে কমেন্ট করছে যে ভাই বিন্দুর নাম কি লিখবো না? না, এখানে এতগুলো বিন্দুর নাম লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র যেই বিন্দুতে তারা পরস্পরকে ছেদ করবে শুধু সেই বিন্দুটা লিখলেই হয়ে যাবে। তোমার এতগুলো বিন্দু যদি তুমি লিখতে চাও তাহলে একটা হিজিবিজি অবস্থা দাঁড়ায় যাবে। সো তখন তোমার খাতাটা দেখতে একটু খারাপ দেখা যাবে। আর তোমরা মনে হয় এটা জানো যে খাতা যত সুন্দর থাকবে স্যারদের তোমার প্রতি দৃষ্টিকোণটাও তত সুন্দর হবে। আচ্ছা, সো তোমরা যদি লেখচিত্রের সাহায্যে সমাধান এর প্রথম ম্যাথটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। শাহরিয়ার তাসবি কমেন্ট করছে সব সময় কি সেম ভাই? এক্স্যাক্টলি, প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যে ভ্যালুটার জন্য দুইটা ফাংশনেরই সেম মান আউটপুট আসবে সেটাই হলো আমার সমাধান। আশিক আহমেদ কমেন্ট করছে ভাইয়া এডমিশনের জন্য কিভাবে বুঝবো রেজাল্টটা? চিন্তা করার কোনো কারণ নেই, এডমিশনে লেখচিত্র থেকে কোনো ম্যাথ আসবে না। এটা শুধুমাত্র যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো পর্যায়কাল নির্ণয়, সেটা এইচএসসি এবং এডমিশন দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো তোমরা যদি লেখচিত্রের সাহায্যে সমাধানের এই ম্যাথটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো তোমরা যদি লেখচিত্রের সাহায্যে সমাধানের এই ম্যাথটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।
আচ্ছা, সো এই ছিল আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান। এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলবো না, কারণ এগুলো সব ম্যাথগুলো প্রায় সেম টাইপের, খালি আমার বুঝতে হবে যে কোন দুটা ফাংশনের লেখচিত্র আঁকতে হবে। ওকে, সো আমরা মেইন যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো, সেই টপিকটা হলো পর্যায়কাল নির্ণয়। কারণ এই টপিকটা একাধারে এডমিশন টেস্ট এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু পর্যায়কাল নিয়ে কথা বলবো। সো পর্যায়কাল শুরুতেই একটা কথা একটু বলে নিই যে পর্যায়কাল জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা ত্রিকোণমিতিতে পর্যায়কাল কি। তোমরা মনে রাখবা যে কোনো ফাংশন যতক্ষণ পর পর তার চরিত্র দেখায় বা একই চরিত্র প্রদর্শন করে, সেটাই হলো তার পর্যায়কাল। সো এটা আমি যখন পড়তাম আমি এইভাবে মনে রাখতাম যে কোনো একটা ফাংশন যতক্ষণ পর পর তার একই চরিত্র প্রদর্শন করে তাকেই আমরা আচ্ছা, একজন কমেন্ট করছে যে এইটা ফিজিক্সের পর্যায়কাল। না ভাইয়া, এটা ম্যাথমেটিক্সের পর্যায়কাল, ত্রিকোণমিতিক পর্যায়কাল। বিভিন্ন যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সেই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর পর্যায়কাল। আচ্ছা, সো কোনো ফাংশন যতক্ষণ পর পর তার একই চরিত্র প্রদর্শন করে সেটাকেই আমরা সেই ফাংশনের পর্যায়কাল বলে থাকি। সো আমি যদি ছোট্ট কয়েকটা এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো তোমাকে কেউ প্রশ্ন করলো যে সাইন এক্স ফাংশনটার লেখচিত্র আঁকো। তো তুমি যদি সাইন এক্স ফাংশনটার লেখচিত্র আঁকতে চাও তাহলে দেখবা যে লেখচিত্রটা অলমোস্ট এই টাইপের হবে। অলমোস্ট এই টাইপের একটা লেখচিত্র হবে। সো একটু খেয়াল করো ভাইয়া যে এটাকে যদি আমি বলি 0 পয়েন্ট, এটা হলো লেখচিত্রের পাই পয়েন্ট, এটা হলো লেখচিত্রের 2 পাই পয়েন্ট। ওকে, আচ্ছা, সো দেখো এই লেখচিত্রটা একদম শুরুতে যে চরিত্রটা দেখাচ্ছে, দ্যাট মিন্স সে একটু উপরে উঠতে চাচ্ছে। সেম চরিত্রটা সে আবার কোথায় গিয়ে দেখাচ্ছে? 2 পাইয়ে গিয়ে দেখাচ্ছে, সে উপরের দিকে উঠতে চাচ্ছে। সো এই যে সাইন এক্সের লেখচিত্রটা সে কতক্ষণ পর পর তার উপরে উঠতে চাওয়ার চরিত্রটা দেখাচ্ছে, 2 পাই পজিশন পর পর তার উপরে উঠতে চাওয়ার চরিত্রটা দেখাচ্ছে। এজন্য আমরা বলে থাকি সাইন এক্স ফাংশনটার মৌলিক পর্যায়কাল হলো 2 পাই, এবং সাইন এক্স এবং কোসেক এক্স এদের লেখচিত্রের সিমিলারিটির কারণে আমরা এটা বলে থাকি কোসেক এক্স ফাংশন এটারও মৌলিক পর্যায়কাল হলো 2 পাই। সো আমার মনে হয় তোমরা সাইন এক্স ফাংশনের ব্যাপারটা বুঝতে পারছো। এবার ধরো তোমাকে সাইন এক্স না বলে এবার তোমাকে কজ এক্স ফাংশনটা ড্র করতে বললো। সো তুমি যখন কজ এক্স ফাংশনটা আঁকবা ভাইয়া, তখন দেখবা যে কজ এক্স ফাংশনটার গ্রাফ অনেকটা এরকম হবে। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করো, এই ফাংশনটার এটাকে যদি আমি বলি 0 পয়েন্ট, এটা পাই, এটা 2 পাই। আচ্ছা, সো এই ফাংশনটা একদম শুরুতে তার কোন চরিত্র দেখাইছিল? যে সে উপরে স্থির অবস্থায় থাকবে। অথবা তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো। আচ্ছা, ভালো কথা, এভাবেই চিন্তা করো যে ফাংশনটা শুরুতে কেমন চরিত্র দেখাইছিল? যে সে উঁচুতে অবস্থান করবে। সেম চরিত্রটা সে কোথায় দেখাইছে? এইখানে দেখাইছে। সো দেখো
এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে ভাইয়া? ডেফিনেটলি কিন্তু 2 পাই। এজন্য আমরা বলে থাকি কজেক্স ফাংশনটার মৌলিক পর্যায় কিন্তু 2 পাই, এবং কজেক্স ফাংশনের গ্রাফের সাথে যেহেতু সেকেক্স ফাংশনের গ্রাফের একটা মিল আছে, দ্যাটস ওয়াই সেকেক্স ফাংশনের মৌলিক পর্যায়টাকেও আমরা বলে থাকি 2 পাই। আচ্ছা, এটা গেল সাইন এক্স এবং কজ এক্সের ক্ষেত্রে। এবার যদি আমি একটু তোমাদেরকে ট্যান এক্স ফাংশনের লেখচিত্রটা এঁকে দেখাই, সো দেখবা ট্যান এক্স ফাংশনের লেখচিত্রটা অনেকটা এরকম। ট্যান এক্স ফাংশনের লেখচিত্র কিন্তু অনেকটা এরকম। এই পজিশনগুলোকে আমরা এভাবে নামকরণ করি, এটা -পাই, এটা 0, এটা পজিটিভ পাই। সো খেয়াল করো, এই যে ট্যান এক্স ফাংশনটা, এ তার একই চরিত্র দেখাচ্ছে কতক্ষণ পর পর। এ মাইনাস ওই পজিশনেও যেরকম করতেছে, 0 পজিশনেও সেরকম করতেছে, +পাই পজিশনেও কিন্তু সেরকমই চরিত্র দেখাচ্ছে। সো এই জন্য আমরা ট্যান এক্স ফাংশনটার মৌলিক পর্যায়কে বলে থাকি পাই, এবং ট্যান এক্স ফাংশন ও কট এক্স ফাংশন এদের লেখচিত্রের সিমিলারিটির কারণে কট এক্স ফাংশনটার মৌলিক পর্যায়কালকেও আমরা বলে থাকি পাই। আচ্ছা, সো এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে সাইন এক্স ফাংশনের মৌলিক পর্যায় কেন 2 পাই, কজ এক্স ফাংশনের মৌলিক পর্যায় কেন 2 পাই, এবং ট্যান এক্স ফাংশনের মৌলিক পর্যায় কেন পাই, এটা তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা একটু নোট করে ফেলি। নোটটা এরকম যে প্রথমে আমরা একটু অনুপাতগুলোর নাম লিখব, এরপরে আমরা প্রত্যেকটা অনুপাতের পর্যায়কাল কি হবে সেই পর্যায়কাল লিখে ফেলব। পর্যায়কালের অনুপাতগুলোকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যে অনুপাতগুলোর পাওয়ার যখন জোর হবে তখন কীরকমটা হতে পারে, অথবা অনুপাতগুলোর পাওয়ার যখন বিজোড় হবে তখন অনুপাতগুলোর পর্যায়কাল কেমন হবে। সো ফার্স্টে আমরা একটু সাইন এক্স অনুপাতটা নিয়ে কথা বলবো, এরপরে আমরা কজ এক্স নিয়ে কথা বলবো, এরপরে আমরা সেক এক্স নিয়ে কথা বলবো, তারপরে কোসেক এক্স নিয়ে কথা বলবো, এবং ফাইনালি আমরা ট্যান এক্স ও কট এক্স নিয়ে কথা বলবো। তো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যখন আমি তোমাকে বলে দিছি শুধু সাইন এক্স, যখন আমি তোমাকে বলে দিছি শুধু সাইন এক্স, তখন এই সাইনের একটা পাওয়ার কিন্তু ছিল 1, এই পাওয়ারটা ডেফিনেটলি বিজোড় পাওয়ার। আবার আমি যখন তোমাকে বলছি কোসেক এক্স, কজ এক্স, তখন এই কজ এক্সের পাওয়ারটা কিন্তু ছিল 1, সো ডেফিনেটলি এটাও একটা বিজোড় পাওয়ার। সো এবার খেয়াল করো তো, আমরা যে লেখচিত্রগুলো দেখে আসলাম সেখান থেকে বলতে পারি না যে সাইন এক্স, কজ এক্স, সেক এক্স, কোস এক্স এদের পাওয়ার যদি বিজোড় হয় সেক্ষেত্রে প্রত্যেকটার মৌলিক পর্যায় হলো 2 পাই, এবং ট্যান এক্স ও কট এক্সের লেখচিত্র থেকে আমরা যে দেখে আসলাম সেখান থেকে আমরা বলতে পারি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ট্যান এক্স এবং কট এক্স এদের লেখচিত্র থেকে বলা যায় মৌলিক পর্যায় হলো পাই। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া যে পাওয়ার যদি জোর হয় সেক্ষেত্রে মৌলিক পর্যায়টা কীরকম হবে। এটার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। এটা একটু ফাঁকা রাখলাম, এটা আমরা আবার ফিল আপ করে ফেলবো, তার আগে আমরা কিছু জিনিস একটু দেখে আসি। যে ভাইয়া তোমার কাছে যদি এরকম একটা ফাংশন থাকে a sin টু দি পাওয়ার b cx প্লাস d প্লাস ই, এখানে তোমার মনে রাখতে হবে যে এই ফার্স্ট পোর্শনটাকে বলা হয় অ্যামপ্লিটিউড,
অ্যামপ্লিটিউড মানে হলো কোনো একটা ফাংশনের উচ্চতা। এই অ্যামপ্লিটিউড পর্যায়কালে কোনো প্রভাব ফেলে না। আবার এই যে লাস্ট পোর্শনটা, এই লাস্ট পোর্শনটাকে বলা হয় সে আমাদেরকে ডিটেক্ট করবে কোনো একটা ফাংশন উঁচুতে উঠবে নাকি নিচে নামবে। এই উঁচুতে ওঠা বা নিচে নামা এটাও আমাদের পর্যায়কালে কোনো প্রভাব ফেলে না। ওকে, আবার এই যে ভিতরের ডি, এর পরিচয় হলো সে আমাদেরকে বলে দেয় কোনো একটা ফাংশন লিডিং ফাংশন হবে নাকি ল্যাগিং ফাংশন হবে। বলে রাখা ভালো, এটাও আমাদের পর্যায়কালে কোনো প্রভাব ফেলে না। এখন কথা হলো ভাইয়া, তাহলে পর্যায়কালে প্রভাব ফেলে কে কে? ডেফিনেটলি এখানে বাদ আছে বি, যেটাকে আমরা বলি কোনো একটা ফাংশনের পাওয়ার, সে পর্যায়কালে প্রভাব ফেলে। এবং এই যে সি, যেটাকে আমরা বলে থাকি কোনো একটা ফাংশনের স্পিড, এই স্পিডটাও পর্যায়কালে প্রভাব ফেলে। এখন পাওয়ার ও স্পিড কিভাবে পর্যায়কালে প্রভাব ফেলে সেই জিনিসটা আমরা একটু দেখব। নর্মালি তোমাকে যদি বলা হয় যে সাইন এক্স ফাংশনের গ্রাফটা কি, তখন কিন্তু ভাইয়া তুমি দুম করে বলে দাও যে সাইন এক্স ফাংশনের গ্রাফটা হলো এরকম। কিন্তু আমি যদি তোমাকে বলি ভাইয়া সাইন স্কোয়ার এক্স বা সাইনের পাওয়ারটা কোনো জোড় সংখ্যা দিয়ে দেই, তখন এটার গ্রাফটা কীরকম হবে ভাইয়া? তখন কিন্তু গ্রাফটা হবে এরকম। ওকে, সো এই যে নেগেটিভ পোর্শনগুলো, সেই নেগেটিভ পোর্শনগুলো পজিটিভ দিকে চলে আসবে। এর কারণটা কি? কারণ নর্মাল যখন সাইন এক্স, তখন আচ্ছা, শামীম রহমান এসএস কমেন্ট করছে ভাইয়া লিডিং বা ল্যাগিং হলে কি হবে একটু বলেন। আচ্ছা, এটা আমি একটু পরে বলতেছি, আগে যেটা পড়াচ্ছি সেটা শেষ করে নিই। ওকে, সো নর্মালি যখন সাইন এক্স বলছি, এর পাওয়ারটা কিন্তু বিজোড় পাওয়ার। সো যখন বিজোড় পাওয়ার, তখন সেটা থেকে তুমি পজিটিভ আউটপুটও পেতে পারো, নেগেটিভ আউটপুটও পেতে পারো। বাট যখন পাওয়ার জোর, তখন কি তুমি সেখান থেকে কোনো নেগেটিভ আউটপুট পেতে পারো? কারণ আমরা জানি 2k স্কোয়ার করলেও সেটা হবে 2, আবার -2k স্কোয়ার করলে হবে 4, আবার -2k স্কোয়ার করলেও কিন্তু হবে 4। সো পজিটিভ বা নেগেটিভ যেটারই উপর তুমি জোর পাওয়ার দাও না কেন, তারা কিন্তু আলটিমেটলি হয়ে যাবে পজিটিভ। এই জন্য গ্রাফটা পজিটিভ দিকে চলে আসে। সো গ্রাফ যখন পজিটিভ দিকে চলে আসে, তখন দেখো তো এ কতক্ষণ পর পর তার একই চরিত্র প্রদর্শন করে। সে কিন্তু পাই পজিশন পর পর তার একই চরিত্র প্রদর্শন করে। সো এই জন্য আমরা বলে থাকি যে সাইন এক্স, কজ এক্স, সেক এক্স বা কোসেক এক্স, এদের পাওয়ার যদি জোর হয়, সেক্ষেত্রে মৌলিক পর্যায়গুলো হলো পাই। এবার একটু ট্যান এক্স ও বা কট এক্স নিয়ে কথা বলি। যে ভাইয়া তোমাকে যখন আমি ট্যান এক্সের গ্রাফটা আঁকতে বলছি, তখন কিন্তু তুমি দুম করে ট্যান এক্সের এরকম একটা গ্রাফ এঁকে দিছো। কিন্তু আমি যদি তোমাকে ট্যান স্কোয়ার এক্স এইটার গ্রাফ আঁকতে বলতাম, তখন গ্রাফটা কেমন হইতো? তখন গ্রাফটা জাস্ট নেগেটিভ দিকে থাকতো না, অলমোস্ট পজিটিভ দিকে এরকম গ্রাফ থাকতো, রাইট? সো দেখো, এই গ্রাফটা নেগেটিভ দিকে থাক বা না থাক, সে কিন্তু পাই পজিশন পরপরই তার একই চরিত্র প্রদর্শন করতেছে। সো এই জন্য আমরা বলে থাকি ট্যান এক্স ফাংশন ও কট এক্স ফাংশনের পাওয়ার জোর বা বিজোড় যাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের মৌলিক পর্যায় হলো পাই। এই হলো আমাদের পাওয়ার কিভাবে পর্যায়কালের উপর ইফেক্ট ফেলে। এখন কাহিনী হলো যে এতটুকু আমরা জেনে ফেলছি, সাইন এক্স, কজ এক্স, সেক এক্স, কোস এক্স, এই চারটা ফাংশনের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মৌলিক পর্যায় হলো 2 পাই, পাওয়ার জোর হলে মৌলিক পর্যায় হলো পাই। বা ট্যান এক্স ও কট এক্স ফাংশন, এদের পাওয়ার জোর বা বিজোড় যাই হোক না কেন, সব সময় মৌলিক পর্যায় হলো পাই। এটা গেল আমার পাওয়ার সংক্রান্ত ব্যাপার। এবার যদি আমি তোমাদেরকে একটু স্পিড নিয়ে কথা বলি, যে ভাই এখন আমাদেরকে বলেন যে স্পিড কিভাবে পর্যায়কালে প্রভাব ফেলে। সো এটা নর্মাল একটা জিনিস যে পর্যায়কাল মানে কি, কতক্ষণ পর পর সে একই চরিত্র দেখাচ্ছে।
সো তুমি কোনো একটা জিনিসের স্পিড যদি বাড়ায় দাও, সে আরও তাড়াতাড়ি তার একই চরিত্র প্রদর্শন করবে, আর তাড়াতাড়ি একই চরিত্র প্রদর্শন করা মানে পর্যায়কালটা আরও কমে যাওয়া। আর যদি তুমি স্পিড কমায় দাও, তাহলে সে আরও বেশি সময় পর পর তার একই চরিত্র দেখাবে, দ্যাট মিনস পর্যায়কালটা বেড়ে যাবে। সো স্পিডের প্রভাবটা হলো, স্পিড আমি যদি বাড়াই তাহলে পর্যায়কাল কমে যাবে, আর স্পিড আমি যদি কমাই তাহলে পর্যায়কালটা বেড়ে যাবে। আচ্ছা, সো এবার চলো আমরা পর্যায়কাল সম্পর্কিত কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি লিড বা ল্যাগিংয়ের ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে একজনের কনফিউশন আছে। ওকে, সো আমরা আগে একটু এক্সাম্পল দেখে নিই। ধরো তোমাকে 1 নাম্বার এরকম একটা ম্যাথ দিল, সাইন 4x + 5, এটার পর্যায়কাল কত। সো এটা তুমি সলভ কিভাবে করবা ভাইয়া? ফার্স্ট অফ অল একটু খেয়াল করো যে এই ফাংশনটার অ্যামপ্লিটিউড কত, 1। সো আমরা জানি অ্যামপ্লিটিউড কিন্তু পর্যায়কালে কোনো প্রভাব ফেলে না। আবার এই যে 5, এই 5-এর পরিচয় কিন্তু সে লিড বা ল্যাগ করে। সো আমরা জানি এই লিড বা ল্যাগ করাও কিন্তু পর্যায়কালে কোনো প্রভাব ফেলে না। সো আলটিমেটলি এখানে পর্যায়কালে প্রভাব ফেলতেছে কে ভাইয়া? এই ফাংশনের পাওয়ার এবং এই ফাংশনের স্পিড। সো দেখো এই সাইন ফাংশনটার পাওয়ার কি ভাইয়া? বিজোড়। সো পাওয়ার যদি বিজোড় হয়, আমরা দেখে আসলাম মৌলিক পর্যায় হলো 2π, এবং এক্সের সাথে 4 গুণ হইছে মানে কিন্তু স্পিডটা 4 গুণ বেড়ে গেছে। সো স্পিড যদি 4 গুণ বেড়ে যায়, পর্যায়কাল কিন্তু 4 গুণ কমে যাবে। সো এটাই হলো আমার অ্যান্সার, বা এটাকে তুমি আর একটু সিম্পলিফাই করতে পারো, π/2। সো এবার সেকেন্ড আর একটা ম্যাথ দেখি। ধরো এরকম একটা ম্যাথ দিছে 1/3 cot স্কোয়ার 1/3 থিটা প্লাস 20, এটার পর্যায়কাল বের করতে বলছে। তো খেয়াল করো ভাইয়া, একটা ফাংশনের শুরুতে যে জিনিসটা থাকে সেটা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড কিন্তু পর্যায়কালে কোনো প্রভাব ফেলে না। আবার এই লিড বা ল্যাগ করাও কিন্তু পর্যায়কালে কোনো প্রভাব ফেলে না। সো এখানে পর্যায়কালে প্রভাব ফেলতে পারে কে কে? একটা হলো এই ফাংশনটার পাওয়ার, আর একটা হলো এই ফাংশনটার স্পিড। সো এটাকে যদি আমরা সলভ করে ফেলি, যে আমরা জানি tan বা cot এই দুইটা ফাংশনের পাওয়ার জোর বা বিজোড় যাই হোক না কেন, সবসময় মৌলিক পর্যায় হলো পাই। থিটার সাথে 1/3 গুণন হয়েছে। সো থিটার সাথে 1/3 গুণন হওয়া মানে কিন্তু ফাংশনটার স্পিড 3 গুণ কমে যাওয়া। সো ফাংশনটার স্পিড যদি 3 গুণ কমে যায়, তাহলে কিন্তু পর্যায়কাল ডেফিনেটলি 3 গুণ বেড়ে যাবে। সো আলটিমেটলি এখানে অ্যান্সার হলো 3π। সো তোমরা যদি এই দুইটা ম্যাথ একটু বুঝে থাকো, তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাই আমরা এই দুইটা ম্যাথ বুঝতে পারছি। আমি থার্ডলি আর একটা ম্যাথ নিয়ে একটু কথা বলতে পারি তোমাদের সাথে। এবার ধরো বড়সড় একটা ম্যাথ তোমাকে দিয়ে দিছে 6 sin স্কোয়ার 2 থিটা প্লাস 90 প্লাস 7, এটার পর্যায়কাল কত। সো ফার্স্ট অফ অল একটু আমরা দেখি যে ইফেক্ট ফেলে না কে কে। অ্যামপ্লিটিউড সেই ইফেক্ট ফেলবে না, লিড বা ল্যাগ করা সেই ইফেক্ট ফেলবে না, কোনো একটা ফাংশনকে উঁচুতে ওঠানো বা নিচে নামানো সে ইফেক্ট ফেলবে না। সো পর্যায়কালে এখানে ইফেক্ট ফেলতেছে কে কে? এই ফাংশনটার পাওয়ার এবং এই ফাংশনটার স্পিড। সো এটাকে যদি আমরা একটু সলভ করে ফেলি ভাইয়া, আমরা কিন্তু একটু আগেই দেখে আসছি যে সাইন ফাংশনের পাওয়ার যদি হয় তাহলে কিন্তু মৌলিক পর্যায় পাই। সো এবার খেয়াল করো, থিটার সাথে 2 গুণন হয়েছে, দ্যাট মিনস এই ফাংশনটার স্পিড 2 গুণ বেড়ে গেছে। আর ফাংশনের স্পিড যদি 2 গুণ বেড়ে যায়, তাহলে পর্যায়কাল ডেফিনেটলি 2 গুণ কমে যাবে। সো এটাই হলো আমার অ্যান্সার। আচ্ছা, সো এই তিনটা ম্যাথ যদি তোমরা বুঝে থাকো, তাহলে পর্যায়কাল সম্পর্কিত যে ম্যাথগুলো এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে আসে, আশা করি সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। আচ্ছা, সো এবার একজনের একটা কোশ্চেন ছিল যে ভাইয়া লিড বা ল্যাগ করানো ব্যাপারটা কি একটু বলে দেন। ধরো তোমাকে আমি দুটা ফাংশন দিলাম ভাইয়া, একটা ফাংশন হলো y ইকুয়াল sin x, এবং আর একটা ফাংশন দিলাম y ইকুয়াল
সাইন এক্স মাইনাস 45 ডিগ্রি। তুমি একটু এই দুইটা ফাংশনের গ্রাফ আঁকো। ওকে, সো তুমি যখন y ইকুয়াল সাইন এক্স এই ফাংশনটার গ্রাফ আঁকবা তখন কিন্তু গ্রাফটা হবে অলমোস্ট এরকম, রাইট? আচ্ছা, সো দেখো গ্রাফটা কোন পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে? 0 পয়েন্ট থেকে। বাট তুমি যখন সাইন এক্স মাইনাস 45 ডিগ্রি এটার গ্রাফ আঁকতে যাবা তখন গ্রাফটা হবে এরকম, যে এই গ্রাফটা আর তখন 0 পজিশন থেকে শুরু হবে না, এই গ্রাফটা শুরু হবে π/4 পজিশন থেকে। প্রশ্ন হলো কেন? যে যখন শুধু এক্স তখন গ্রাফটা শুরু হয় 0 পজিশন থেকে, আর আমরা একটা গ্রাফ যখন আঁকতে চাই তখন আমাদের টার্গেটটাও থাকে যে আমরা 0 পজিশন থেকে শুরু করব। সো 0 পজিশন থেকে শুরু করার অর্থই হলো আমি ফাংশনের পাশে শুধুমাত্র এক্সকে রাখবো। সো দেখো এই ফাংশনটার পাশে আমি যদি এক্সকে রাখতে চাই তাহলে -45 সাথে কিন্তু আরও 45 যোগ করতে হবে, রাইট? আমি আবার বলতেছি, এই সাইন ফাংশনটার পাশে আমি যদি শুধু এক্সকে রাখতে চাই তাহলে -45 সাথে আরও 45 যোগ করতে হবে। সো 45 যেহেতু যোগ করতে হচ্ছে, গ্রাফটা আরও 45 পরে থেকে স্টার্ট হবে, আলটিমেটলি গ্রাফটা হবে এরকম। এখন এই দুইটা গ্রাফকে যদি আমি একই জায়গায় নিয়ে আসি তাহলে দেখো তো গ্রাফ দুইটা এরকম হবে না, রাইট? এবার দেখো এই দুইটা গ্রাফের মধ্যে কোন গ্রাফটা আগে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে? এই গ্রাফটা আগে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, এই জন্য এই গ্রাফটাকে বলা হয় লিডিং গ্রাফ, এবং এই গ্রাফটা পরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, এই জন্য এই গ্রাফটাকে বলা হবে ল্যাগিং গ্রাফ। ওকে, সো তোমাদের একজনের প্রশ্ন ছিল যে ভাইয়া লিডিং বা ল্যাগিং জিনিসটা কি, এটা একটু বুঝাই দিয়েন। সো এই ছিল আমাদের লিডিং বা ল্যাগিং এর ব্যাপার স্যাপার। ওকে, সো তোমরা যদি বুঝে থাকো একটু কমেন্ট করিও। নাজমুল হাসান কমেন্ট করছে, ভাইয়া সমীকরণ দেখায় কিভাবে লেখচিত্র আঁকা যায়? আমি তোমার কোশ্চেনটা বুঝতেছি না ভাইয়া, যে সমীকরণ দেখায় কিভাবে লেখচিত্র আঁকা যায় বলতে আমি অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনটা বুঝতে পারিনি। আচ্ছা, সো একজন আমাকে যে লিডিং এবং ল্যাগিংয়ের কোশ্চেন করছিল, আই হোপ তারা বুঝতে পারছো লিডিং এবং ল্যাগিংয়ের ব্যাপারটা কি। ওকে, সো এই ছিল আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান এবং পর্যায়কাল। তবে আমি একটু বলে রাখি, লেখচিত্র ও লেখচিত্রের সাহায্যে সমাধান শামীম রহমান SH কমেন্ট করছে, ভাইয়া x-45 হলে নেগেটিভ এক্স এক্সিস। না ভাইয়া, তোমার টার্গেট থাকবে তুমি শুধু এক্সকে রাখতে চাও। সো তুমি যদি শুধু এক্সকে রাখতে চাও, এই -45 সাথে কিন্তু তোমার 45 যোগ করতে হবে। সো তোমার যেহেতু 45 যোগ করতে হয়, দ্যাটস ওয়াই তোমার গ্রাফটা 45 পরে থেকে শুরু হয়। বাট এখন দেখো, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা যে y ইকুয়াল যদি তোমার বলে দেওয়া থাকে সাইন এক্স, আবার যদি এরকম বলে দেওয়া থাকে y ইকুয়াল সাইন এক্স প্লাস 45 ডিগ্রি। এবার দেখো ভাইয়া, যে ফার্স্ট ফাংশনটার গ্রাফ কি, এটা তো তুমি ডেফিনেটলি জানো যে ফার্স্ট ফাংশনটার গ্রাফ হলে এরকম 0 থেকে স্টার্ট হবে। বাট সেকেন্ড ফাংশনটার এবার যদি তুমি গ্রাফ আঁকতে চাও ভাইয়া, সেকেন্ড ফাংশনে আমি যদি সাইনের পাশে শুধু এক্স রাখতে চাই তাহলে এই 45 সাথে 45 বিয়োগ করতে হবে। সো 45 যেহেতু বিয়োগ করতে হবে, এজন্য গ্রাফটা 45 ডিগ্রি আগে থেকে শুরু হবে। এবার যদি তুমি এই দুটা গ্রাফকে একসাথে করো তাহলে গ্রাফ দুটা হয়ে যাবে এরকম। ওকে, সো এবার দেখো, আগে হাইয়েস্ট উচ্চতায় পৌঁছাইছে এ, এজন্য এ হলো লিডিং গ্রাফ, এবং পরে হাইয়েস্ট উচ্চতায় পৌঁছাইছে এ, এজন্য এ হলো ল্যাগিং গ্রাফ। সমীকরণ দেখে লেখচিত্র কিভাবে আঁকা যায়? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তোমাদের কোশ্চেনটা। ভাইয়া অ্যাকচুয়ালি সমীকরণ দেখে লেখচিত্র আঁকতে হবে এরকমটা না। ফার্স্ট অফ অল তোমাকে সমীকরণটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, এবং তারপরে সেখান থেকে
কোন কোন ফাংশনের লেখচিত্র আঁকতে হবে সেটা তোমার বুঝতে হবে। আমি জাস্ট একটা ছোট্ট ইকুয়েশন দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝাই দিচ্ছি। ওকে, সো ধরো তোমাকে একটা ম্যাথ এরকম দিল যে cot x ইকুয়াল 2 + tan x, এটা বইয়ের একটা ম্যাথ। এই ম্যাথটাকে তোমার বললো যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, এবং এখানে তোমার ধরো এক্সের যে ইনপুটগুলো নেবে সেগুলো এরকম বলে দেওয়া আছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত তুমি ইনপুট নিতে পারবা। সো এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তুমি কিন্তু দুম করে এই সমীকরণটা দেখেই বলে দিতে পারো না যে কার কার লেখচিত্র আঁকতে হবে। সো ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, এই সমীকরণটাকে একটু সমাধান করে নিতে হবে। সো তুমি কি করতে পারো যে tan x কে যদি লেফট সাইডে নিয়ে আসো তাহলে তুমি লিখতে পারো cot x - tan x ইকুয়াল 2। ওকে, সো এবার cot x কে তুমি লিখতে পারো cos x sin x, কে তুমি লিখতে পারো sin x cos x ইকুয়াল 2। ওকে, এবার দেখো তুমি যদি লসাগু করো, নিচে লসাগু হবে sin x ইন্টু cos x, এবং উপরে আমরা পাচ্ছি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x ইকুয়াল 2। আচ্ছা, সো এবার দেখো আমি যদি একটু আড়াআড়ি গুণন করে দেই তাহলে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x ইকুয়াল 2 sin x ইন্টু cos x। এবার আমরা মনে হয় ত্রিকোণমিতির সূত্র থেকে জানি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x মানে হলো cos 2x ইকুয়াল 2 sin x cos x মানে হলো sin 2x। ওকে, সো এবার তুমি খেয়াল করো যে তুমি কিন্তু ডিফারেন্ট দুটা ফাংশন পেয়ে গেছো, একটা হলো cos 2x আর একটা হলো sin 2x। সো তোমার এখানে চিন্তা করতে হবে, একটা ফাংশন হলো y ইকুয়াল cos 2x যেটার জন্য একটা লেখচিত্র আঁকবো, আর একটা ফাংশন হলো y ইকুয়াল sin 2x যেটার জন্য আর একটা লেখচিত্র আঁকবো। এরপরে আমরা দেখব যে লেখচিত্র দুইটা কোন বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাই হলো আমার অ্যান্সার, এবং এটারও তুমি রেজাল্ট বের করতে পারবা জাস্ট টেবিল থেকে। সো নাজমুল হাসান এবং আর্নিকা পাল, তোমাদের যে কোয়েশ্চেন ছিল সমীকরণ দেখে লেখচিত্র কিভাবে আঁকা যায়, আই হোপ আমি সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিতে পারছি। যে ফার্স্টেই যে একদম লেখচিত্র দেখেই সমীকরণ আঁকতে হবে এরকমটা না, সমীকরণটা দেখেই লেখচিত্র আঁকতে হবে এরকমটা না। ফার্স্ট অফ অল সমীকরণটাকে আমরা একটু সমাধান করে কার কার লেখচিত্র আঁকতে হবে সে ফাংশনগুলোকে আমরা বের করে নেব। ওকে, আচ্ছা, সো আর কারো যদি কোনো টুকটাক কোশ্চেন থেকে থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের যদি আর কারো কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। শাহরিয়ার তাসবি কমেন্ট করছে যে পর্যায়কালের ম্যাথগুলো কি এত ছোট? এক্স্যাক্টলি ভাইয়া, পর্যায়কালের ম্যাথগুলো সর্বোচ্চ তোমার সৃজনশীলে আসলে ক নাম্বারে আসবে, এবং এগুলো এমসিকিউর জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই। কামরুল হাসান নাইম কমেন্ট করছে এই ম্যাথটা বুঝিনি। ভাইয়া কোন ম্যাথটা বুঝিনি? এই ম্যাথটা তো আমি পুরো করে দিইনি, এই ম্যাথটা আমি জাস্ট একটা ফরম্যাট দ্বারা করাই দিছি। একজন কোশ্চেন করছিল যে একটা সমীকরণ দেখে কিভাবে বুঝবো কার কার লেখচিত্র আঁকতে হবে, সেটাই আমি বলছি যে সমীকরণটাকে ফার্স্টে সমাধান করে নিতে হবে, সেখান থেকে দুটো ডিফারেন্ট ফাংশন বের করে দেখতে হবে যে আমার কোন কোন ফাংশনে লেখচিত্র আঁকতে হবে। শামিমা রহমান এসএইচ, ভাইয়া পর্যায়কালের ম্যাথগুলো সিকিউ এর কতে ডিরেক্ট লিখে 2 মার্কস পাবো? ডিরেক্ট লেখার আগে একটু কথা লিখবা যে এখানে যেহেতু পাওয়ার জোর, সো আমরা জানি মৌলিক পর্যায়ে এত, এরপরে লিখবা যে এক্স এর সহগ 3 হওয়ায় পর্যায়কাল 3 গুণ কমে যাবে, এরপরে 2-1টা কথা লিখে তোমরা লিখে দিয়ে আসবা। ওকে, সো আজকে এই পর্যন্তই, লেখচিত্রের গ্রাফ এবং পর্যায়কাল। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের বেশ কিছু এক্সাম্পল সলভ করে ফেলবো। আমাদের নেক্সট ক্লাসটা থাকবে এক্সাম্পল ওরিয়েন্টেড ক্লাস। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।